ডাক্তারদেরকে আক্রমণ করছেন কেন? আপনাকে আপনার দায়িত্ব পালন করছেন? বাংলার মুখ্যমন্ত্রী আপনার সরকারের বিরুদ্ধে, আপনার মন্তব্যের বিরুদ্ধে এত প্রতিবাদ, কই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তো সরালেন না? কই স্বাস্থ্য দপ্তর থেকে সন্দীপ ঘোষকে তো সরালেন না? কারণ আপনি বাংলার মানুষের প্রতিবাদকে গ্রাহ্য করেন না, বাংলার মানুষের মনের ইচ্ছা, মনের ভাবনাকে আপনি সম্মান দেন না। আপনি মনে করেন যা খুশি তাই করার নাম ক্ষমতা, তাই আমি যা খুশি তাই করব, কারণ আমি ভোট পেয়েছি। পুলিশ কিছু না, পুলিশ তো সরকারি দলের কথাই চলছে। বিষয়টাকে যেমন ভাবে হোক, প্রথম দিনে আমি বলেছি দিদির নেতৃত্বে যে আদেশ গেছে সেটা হচ্ছে অপারেশন ধামাচাপা। আগে এটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করতে হবে, তার জন্য যা যা করতে হয় তাই তাই করবে। সরকার পরোয়া করছে না, সরকার মনে করছে এখন ভোট না, কিসের পরোয়া, পরে আমি ঠিক করে নেব। বাংলার পরিযায়ী শ্রমিক হরিয়ানাতে নৃশংসতার শিকার হলেন। অপরাধ, সে নাকি গরুর মাংস খেয়েছে, অথচ তার কোনো প্রমাণ নেই, এবং যাকে মারা হলো সে কিন্তু সেই অবস্থাতেই বলেছিল এটা মিথ্যে কথা। রাতের কলকাতায় গুলি চালানো হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে যে আন্দোলনকারীদের ভয় ভীতি প্রদর্শন করা এবং তারা যেন আন্দোলনের পথে না যায় তার থেকে তাদেরকে বিরত করার জন্য এটা ধমকানি, এটা এক ধরনের ভয় ভীতি প্রদর্শনের কতগুলো ব্যবস্থা। মা বোনদের এই বাহাদুরিটা এই বাংলাকে নতুন পথ দেখাবে। আবার আমরাও তাদেরকে সমর্থন করে নাগরিক হিসাবে অংশগ্রহণ করবে, রাজনৈতিক ব্যক্তি হিসাবে না, নাগরিক হিসাবে অবশ্যই অংশগ্রহণ করব। যে গত লোকসভা নির্বাচনে বহরমপুর পৌরসভার কিছু স্টাফ তারা কংগ্রেসকে ভালোবাসে বলে কংগ্রেসের পক্ষে ভোট করেছিল। সেই অপরাধে নির্বাচনের পর সেই সমস্ত স্টাফদেরকে চিহ্নিত করে পৌর কর্তৃপক্ষ, সরকার তাদের বেতন বন্ধ করে দিল। বেতন বন্ধ করার সময় তারা কোনো কারণ দর্শালো না। কয়েক মাস হয়ে গেল তারা বেতন তারা পাচ্ছে না। তাদের মধ্যে দুজন তারা হাইকোর্ট গেছে, হাইকোর্ট পৌরসভাকে বলছে তোমরা ইমিডিয়েট বেতন ফেরত দাও। পৌরসভা তার গোয়ার তুমি দেখিয়ে বলছে না, বেতন ফেরত হবে না। ঘটনাচক্রে যে দুজন হাইকোর্টে দরখাস্ত করেছে বেতন ফেরতের জন্য, তারা দুজন মহিলা, তারা দুটো পরিবারের মাথা। পশ্চিমবঙ্গ জুড়ে যখন আজ নারী নির্যাতনের কথা বলা হচ্ছে, তখন এই শহরের বুকে শুধুমাত্র কংগ্রেসকে সমর্থন করার অপরাধে দুটো পরিবার, যাদের মাথারা নারী, বেতন না দিয়ে তাদেরকে অভাবের মধ্যে ঠেলে দিয়ে যারা পরিতৃপ্তি পায়, তারা কি নারী নির্যাতন করছে না? আমরা কয়েকটা দিন দেখব। তাহলে আমি সেই সমস্ত পরিবারকে নিয়ে আমি ধর্নায় বসবার সিদ্ধান্ত নিচ্ছি। এই মুর্শিদাবাদ জেলার 3টে এমপি, তাদের তরফ থেকে বকরিদের সময় কটা ট্রেন বা কটা ট্রেনের বগি বাড়ানোর জন্য একটা চিঠি যায় না, আর হঠাৎ করে কৃতিত্ব নেওয়ার দৌড়ে টেন্ডার ফর্ম দেখে তারা বলছে আমরা করে দিলাম। হাসবো না কাঁদবো জানি না, তবে এটা বলে রাখি, বেলডাঙ্গা যে পাঁচরাহা ট্রাফিক জ্যামের ঘটনা আজকের নয়, বহু বছরের। যখন আমি রেলমন্ত্রী ছিলাম তখন পাঁচরাহে মাটির তল দিয়ে RUB করার চেষ্টা করেছিলাম, টাকা স্যাংশন করেছিলাম। রেলের পিঙ্ক বুকে সব পেয়ে যাবেন, RTI করলে সব পেয়ে যাবেন, রেলের পিঙ্ক বুকে সেই টাকা স্যাংশনের ঘটনা। কিন্তু সেদিন টেকনিক্যাল অসুবিধা এবং রাজ্যের অসহযোগিতা, জমিটা রাজ্যের নয়, জমিটা রেলের নয়, জমিটা হচ্ছে রাজ্যের। জমি না দিলে রেল পারে না করতে। ঠিক একইভাবে বহরমপুরের এই যে 55 তলা, সেখানকার রেল ব্রিজটা অর্ধেক হয়ে থেমে আছে, একই কারণে, রাজ্যের অসহযোগিতার জন্য। একইভাবে চুয়াপুর রেল গেটের উপরে রেলের ওভারব্রিজ, যেটা 14 মাসে হওয়ার কথা 10 বছর লাগালো রাজ্য সরকার, কৃতিত্ব যাতে অধিচ্ছদি না পায় তার জন্য। ঠিক একইভাবে বেলডাঙ্গার পাঁচরাহা টাকা স্যাংশন হয়ে গেছে, পরিকল্পনা তৈরি হয়ে গেছে,
রাজ্য সহযোগিতা করলো না, কিন্তু তাই বলে তো ছেড়ে থাকা যায় না। সেই 14 সাল থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। চলতে 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 আমি পিএসসির চেয়ারম্যান হলাম। পিএসসির চেয়ারম্যান হওয়ার পর বিশেষভাবে নজর দিয়ে আমি কয়েকটা ভিজিট করলাম ওই স্পটে। আপনারা দেখেছেন আলাদা করে সেখানটায় অফিসারদের ডেকে সেলুন কারে রিজিওনাল ম্যানেজার, ডিআরএম, টেকনিক্যাল অফিসার, কমার্শিয়াল অফিসার সবাইকে নিয়ে আমি একটা না একের পর এক ভিজিট করেছি, তাদের সঙ্গে আলোচনা করেছি। দিল্লিতে আমার বাড়িতে সেই সমস্ত অফিসারদের ডেকে, এবং আরো বড় কথা, যিনি চেয়ারম্যান রেলওয়ে বোর্ড ছিলেন মিসেস ভার্মা, তাকে আমার বাড়িতে থেকে স্পেশাল আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার একটা কাজ এখনো বাকি থেকে গেছে, আপনাদের এটা করতে হবে। তখনই তারা ভরসা দিয়েছিল যে টেকনিক্যাল অ্যাসেসমেন্টটা হচ্ছে, অর্থাৎ আর কোথা দিয়ে কি করা যায় তার চেষ্টা হচ্ছে। কারণ পাঁচড়া দিয়ে যেতে গেলে যে পরিমাণ ঘর বাড়ি ভাঙা পড়বে, যে পরিমাণ বাজারে ক্ষতি হবে, সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তাই বিকল্প পথ খোঁজার চেষ্টা হচ্ছে। আমি আশা করছি আজ না হয় কাল সে বিকল্প পথ পাওয়া যাবে। আমাকে তারা ভরসা দিয়েছিলেন, এবং এটাও আমি জেনেছিলাম যে নতুন বছরের, নতুন সরকারের নতুন বছরে এই যে কাজগুলো আউটস্ট্যান্ডিং হয়ে আছে, পড়ে আছে, সেগুলো কিন্তু জায়গা পাবে। তার মধ্যে পাঁচড়া জায়গা পাবে। আজকে মনে করুন 14 বছরের মেহনত, আর হঠাৎ করে কেউ যদি বলে যে ভাই কেউ কিছু করে না, আমরা করে দিলাম, সেটা তাদের ব্যাপার, তাদের মুখ আটকাবে কে বলুন। কিন্তু সবকিছু তো কাগজে পত্রে লেখা থাকে। শুধু একটা কথা বলছি যে এত বাহাদুরি তোমাদের, বকরিয়ে দুটো ট্রেন বা দুটো ট্রেনের কামরা যারা বাড়াতে পারে না, তারা এত বড় রেলের প্রজেক্ট কি রাতারাতি করে ফেলবে? একটা রেলের প্রজেক্ট পার্লামেন্টে একবার বললাম আর হয়ে গেল? তাতে প্রতিদিন পার্লামেন্টে হাজার হাজার সমস্ত দাবি জমা পড়ে, হাজার হাজার কাজ হয়ে যেত। এ কি কথা? এগুলো একজন জনপ্রতিনিধি হিসাবে এটা হাস্যস্কর বলে মনে করি। কারণ কি জানেন, কদিন আগে অলিম্পিক হলো। অলিম্পিকে দুজন দৌড়বীর, তাদের মধ্যে অলিম্পিক কমিটি ঘোষণা করলো এ ফার্স্ট, কিন্তু যে ফার্স্ট হয়েছে সে জানে সে ফার্স্ট নয়, তার পিছনের লোকটা ফার্স্ট হয়েছে, একটা স্টেপ ভুল হয়েছে। যে ফার্স্ট হয়েছে সে পুরস্কার নেওয়ার আগে বলল আমি হইনি ফার্স্ট, এই আমার পরের যেটা স্পোর্টসম্যান, আমার পরের যেটা প্রতিযোগিতা অংশগ্রহণকারী, সে ফার্স্ট হয়েছে। এটা হচ্ছে স্পোর্টসম্যানের ক্যারেক্টার। একটা স্পোর্টসম্যান, খেলোয়াড়ের এটাই চরিত্র হওয়া উচিত। যাদের হঠাৎ করে জনপ্রতিনিধি হয়ে রাতারাতি সব ম্যাজিক দেখানোর কথাবার্তা বলে, তারা বলতে পারে অনেক কথা, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু ইতিহাসকে থেকে অস্বীকার করতে পারবে না, তথ্যকে থেকে অস্বীকার করতে পারবে না। তাই কৃতিত্বের যুদ্ধে আমি অধীর যদি কোনোদিন যাইনি, আজও যাচ্ছি না। আমাকে বেলডাঙ্গার শুধু নয়, গোটা শিয়ালদা ডিভিশনে, ওপারের হাওড়া ডিভিশনে প্রচুর কাজ অসমাপ্ত থেকে গেছে, একটা দুটো নয়। যখন আমি ডবল লাইন করেছিলাম, মনে করে দেখুন, ডবল লাইন ছিল না, এপার ওপার বৈদ্যুতিকরণ করতে হয়েছিল, বহু ফেলে কাজ। নসিপুর আজিমগঞ্জ ব্রিজ আমি 29 বছর ধরে লড়ছি, নসিপুর আজিমগঞ্জ ব্রিজ দিয়ে, সেটাও প্রায় সমাপ্তির মুখে। তাকে যদি উদ্বোধনের সময় কেছিল আমি করে দিলাম, তখন তারা কোথায় ছিল আমার জানা নাই। 2014 সালে আজকের নেতারা যারা বলছে, তাদেরকে বলবো 2014 সালে রেলের ডকুমেন্টটা দেখুক, আমি কতবার এসেছি তার ছবি একবার দেখুক দয়া করে, তাহলেই বুঝতে পারবে। কৃতিত্বের যুদ্ধে ছেঁচড়ামি করতে আমি পারবো না। আমরা মুর্শিদাবাদের লোক, অভাবই হতে পারি, কিন্তু আমরা নবাবের দেশের লোক। নবাবের দেশের লোক অভাব হলেও ইজ্জত বিকিয়ে দেয় না, আর মিথ্যা দম্ভ করে না। রাতের কলকাতায় গুলি চালানো হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে যে আন্দোলনকারীদের ভয় ভীতি প্রদর্শন করা, এবং তারা যেন আন্দোলনের পথে না যায় তার থেকে তাদেরকে বিরত করার জন্য এটা ধমকানি, এটা এক ধরনের ভয় ভীতি প্রদর্শনের কতগুলো ব্যবস্থা। বাংলার সরকার, পশ্চিমবঙ্গ সরকার মানুষকে যখন উত্তর দিতে পারছে না, তখন তারা আশ্রয় নিয়েছে ভয় ভীতি প্রদর্শনের অত্যাচারের। বহু জায়গায় যেখানে আন্দোলন করার খবর পাচ্ছে, সেখানে তৃণমূল নেতারা থ্রেট করছে, ভয় দেখাচ্ছে, মারছে, পুলিশ সেখানে মিথ্যা কেস দেব
বলে তাদেরকে আতঙ্কিত করে আন্দোলনের রাস্তা থেকে তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু এই আন্দোলন মানুষের মনের ভেতরের আন্দোলন, এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন। সেই আন্দোলনে পশ্চিমবঙ্গের প্রশাসন, পশ্চিমবঙ্গের তৃণমূল বাহিনী সন্ত্রাস করে বন্ধ করতে পারবে না। আজকে বড় অদ্ভুত অদ্ভুত নাটক দেখছি বাংলায়, শাসক শাসকের বিরুদ্ধে আন্দোলন করছে, বড় অদ্ভুত ব্যাপার। মানুষ শাসকের কাছে দাবি করছে আর শাসক দল শাসকের কাছে দাবি করছে, অর্থাৎ গোটা বিষয়টাকে গুলিয়ে দাও। আমি এই সুবাদে আরেকটা দাবি করব মুর্শিদাবাদের মানুষ এবং বাংলার মানুষের কাছে, যে শুধুমাত্র রাজনৈতিক দল বা নাগরিক সমাজ, যেমন বিভিন্ন পার্টি, তেমন চিকিৎসক, ডাক্তার, ব্যবসায়ী, ছাত্র, যুব, মহিলা, বয়স্ক মানুষ, নাট্যকার, সাহিত্য জগতের সমস্ত স্তরের, শিল্প জগতের সমস্ত স্তরের ব্যক্তিত্বকে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমার একটা আবেদন, যে বাংলার বিভিন্ন ধর্মের যারা মাথা, যেমন মুসলমান যারা ইমাম, মুয়াজ্জিন, মৌলানা, তারাও বেরিয়ে আসুক। কে কোন পার্টি করে দেখার দরকার নাই। ঠিক তেমনি ভাবে পূজারী, পুরোহিত, তারা বেরিয়ে আসুক। ঠিক তেমনি ভাবে পাদ্রী, যাজক, তারা বেরিয়ে আসুক। কে কোথায় কোনো পার্টি করে আমার দেখার দরকার নাই, কে কাকে ভোট দেয় আমার জানার দরকার না, কিন্তু তারা সমাজেরই একটা অংশ। আমরা যতই রাজনীতি করি না কেন, আজও সমাজ একটা বৃহৎ অংশের মানুষ, তারা ধর্মীয় প্রভাবে প্রভাবিত হয়, ধর্মীয় শিক্ষায় তারা নিজেদেরকে পরিচালনা করে থাকে। সেই অংশের মানুষের কাছে বার্তাটা নিয়ে যাওয়া হোক যে মুসলমান সমাজের মাথারা, হিন্দু সমাজের মাথারা, খ্রিস্টান সমাজের মাথা, বুদ্ধিস্ট সমাজের মাথা, সবাই আজকে বাংলায় এই নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে বিচার চাইছে। বিচার চাওয়াটা কোনো অপরাধ নয়, অপরাধীর বিচার চাইছি। কারণ আমাদের সকলে ঘরে মা বোন আছে, তাদের সকলের নিরাপত্তার বিচার চাওয়াটার মধ্যে অন্য কিছু নেই, শুধুমাত্র দাবিই আছে। সেই দাবি যত জোরালো হবে তত সরকার বাধ্য হবে, রাজ্য সরকারই হোক, কেন্দ্র সরকারই হোক। দাবি যত জোরালো হবে তত মানুষের কথা শুনতে সরকার বাধ্য হয়। তাই দেখছেন না এতদিন পশ্চিমবঙ্গে কত খুন, ধর্ষণ, রাহাজানি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিধানসভায় একটা কিন্তু আইন পাস হয়নি যে আইনে অপরাধীদের ফাঁসি দেওয়ার কথা বলা হয়েছে। আজ জনতার চাপে, মানুষের চাপে, আন্দোলনকারীদের চাপে, মানুষের ক্ষোভের চাপে এই পশ্চিমবঙ্গ সরকার তারা আইন এনে মানুষের খুশি করতে চাইছে, অথচ তারা জানে যে এই আইন কখনোই বাস্তবায়িত হবে না। কিন্তু তারা বলতে পারবে যে আমরা তো ভাই আইন আনলাম, কিছু হলো না, আর কি করব। পুলিশ কিছু না, পুলিশ তো সরকারি দলের কথাই চলছে। বিষয়টাকে যেমন ভাবে হোক, প্রথম দিনে আমি বলেছি দিদির নেতৃত্বে যে আদেশ গেছে সেটা হচ্ছে অপারেশন ধামাচাপা। আগে এটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করতে হবে, তার জন্য যা যা করতে হয় তাই তাই করবে। সরকার পরোয়া করছে না, সরকার মনে করছে এখন ভোট না, কিসের পরোয়া, পরে আমি ঠিক করে নেব। তাই না কোর্ট, না মানুষের প্রতিবাদ, কোনো কিছুই পশ্চিমবঙ্গ সরকারকে স্পর্শ করতে পারে না। বাংলার মা বোনদের এই যে আবেগ, এই যে কান্না, এই যে ক্ষোভ, সেটা বাংলার তৃণমূল নেত্রীকে স্পর্শ করতে পারছে না। তাই তিনি গোয়ারের মতন সবকিছুর বিরোধিতা করছে। আজ তার দলেও প্রশ্ন উঠে গেছে এইসব নিয়ে, তার দলের মধ্যে প্রশ্ন উঠেছে যে শাসক কেন শাসকের বিরুদ্ধে আন্দোলন করবে। বড় অদ্ভুত, হাস্যস্কর, হাস্যস্কর একদম। আমি নিজে পীড়িতার বাড়ি গেছিলাম, তার পরিবারের লোক বলছে যে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, স্বাধীনভাবে থেকে থেকে মনে হচ্ছে আমরা গৃহবন্দী। তার পরিবারের লোক বলছে তার বাড়িতে কে আসবে যাবে তার উপরে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। তার বাড়িতে গিয়ে তার ডেড বডি, তার মেয়ের, মুখ্যমন্ত্রী যাওয়ার অনেক আগে যেদিকে তার ডেড বডি নিয়ে যাওয়া হয়েছিল, সেদিন তার পরিবারের লোককে পুলিশ টাকার অফার দিয়ে বলছে তাড়াতাড়ি ডেড বডি ছেড়ে দিন, পোড়াতে হবে। তারা বলছে ডেড বডি নিয়ে যাচ্ছে, তাদের পরিবারের লোককে তার পিছন পিছন যেতে দেওয়া হয়নি। আরজিকর থেকে অনেক ঝামেলা পর তারা যেতে পেরেছে।
স্বেচ্ছা তাদেরকে পুলিশ তাদের ডেড বডির পাশে আত্মীয় স্বজনদের যেতে দেয়নি সেদিন, খোঁজ নিয়ে দেখুন। দেখুন, এটাই তো পশ্চিমবঙ্গের তৃণমূল না? তারা আরজিকর মডেলের কথা বলছে এখন তারা আরজিকর মডেল নিয়ে তারা মানুষকে ধমকাচ্ছে, বাংলার মা বোনদের ধমকাচ্ছে, যদি বাড়াবাড়ি করো আরজিকর মডেল করে দেবো। প্রতিদিন ধর্ষণ হচ্ছে, প্রতিদিন অত্যাচার হচ্ছে, প্রতিদিন নির্যাতন হচ্ছে এই বাংলায়। একটা ঘটনা নির্যাতন তো থামাতে পারেনি, এই ঘটনার নির্যাতন থামাতে পারেনি। একের পর এক জেলায় এই নির্যাতন ঘটেই চলেছে। এই নির্যাতন থামার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা, কারণ এতটাই দুর্বৃত্তরা এতটাই সাহস ধরে যে তারা যা খুশি তাই করতে পারার মানসিকতা তারা পরিচালিত হয়। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী যখন বলছে আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য ফোঁস করা মানে হামলা করো, সন্ত্রাস তৈরি করো। অর্থাৎ টিভিতে বলে যে ফোনে কাকে কি বলে আপনারা জানেন, আমরাও জানি। তখন তীব্র উৎসাহিত হয়ে সেই সমস্ত দুর্বৃত্তের দল তারা বাংলার মা বোনদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমার স্থির বিশ্বাস বাংলার মা বোনেরা ভীত হতে পারে না। জুনিয়র ডাক্তাররা কেউ সন্ত্রাসবাদী নয়। এই বাংলার মানুষকে পরিষেবা দিয়ে তাদের জীবন বাঁচায়, তারা কাদের জীবন নেয় না। আর আপনার আর পুলিশ তারা মানুষকে আজকে তাদের জীবনের মূল্য না বুঝে, তাদের জীবনের গুরুত্ব না দিয়ে বাংলার সাধারণ মানুষকে এক চরম বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছেন। তার প্রতিবাদ করতে চাইলে আপনি বর্ম বার করেন, গুলি বার করেন, লাঠি বার করেন, খাদানে গ্যাস বার করেন। কেন? বাংলার মুখ্যমন্ত্রী এইভাবে আজ না হয় কাল আপনাকে কিন্তু এই বাংলার মস্তক থেকে যেতেই হবে। তার শুরুয়াত আপনি করে দিয়েছেন, তার সূচনা আপনি করে দিয়েছেন। আপনি পারবেন না। ডাক্তার সমাজকে ভয় পাচ্ছে, আইন সমাজকে ভয় পাচ্ছে, মানে এখন ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষের একটা ক্ল্যাশ লাগানো হবে, একটা সংঘর্ষ লাগানোর চেষ্টা হবে। খুব জটিল পরিস্থিতির মধ্যে চিকিৎসকরা আন্দোলন করছে, আমি তাদের আন্দোলনকে সাধুবাদ জানাই। তারা এই ধৈর্য, এই অহিংস পথ অবলম্বন করে চলুক, তাদের সফলতা আসবেই আসবে। বাংলার পরিযায়ী শ্রমিক হরিয়ানাতে নৃশংসতার শিকার হলেন। অপরাধ, সে নাকি গরুর মাংস খেয়েছে, অথচ তার কোনো প্রমাণ নেই, এবং যাকে মারা হলো সে কিন্তু সেই অবস্থাতেই বলেছিল এটা মিথ্যে কথা। এই ধরনের ঘটনা শুধু হরিয়ানাতেই নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এর আগে ঘটেছে। এবং বাংলার পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে তারা নির্যাতনের শিকার হয়েছে। শুধু এই ধরনের নির্যাতনই নয়, বাংলার পরিযায়ী শ্রমিকরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কোথাও বাংলাদেশি, কোথাও অনুপ্রবেশকারী, কোথাও গোমাংস ভক্ষণকারী, নানা ঘটনার দ্বারা লাঞ্ছিত এবং অত্যাচারিত হচ্ছে। এটা আজকের নতুন ঘটনা নয়। কোভিডের সময় আমি নিজে সাক্ষী, এই বাংলার হাজার হাজার, লক্ষ লক্ষ বললে অত্যুক্তি হবে না, পরিযায়ী শ্রমিকরা বঞ্চনার শিকার, অভাবের শিকার, উদাসীনতার শিকার হয়ে তাদের সে নিদারুণ জীবন কাটাতে বাধ্য হয়েছিল, যেখানে খাবার ছিল না, অন্ন ছিল না, বাসস্থান ছিল না, বাড়ি ফিরে আসার রাস্তা ছিল না। সেই সময় দিল্লিতে থাকা অবস্থায় আমি 4 থেকে 5টা আমার অফিসের স্টাফ দিয়ে তাদের জন্য বিশেষ একটা যোগাযোগের কেন্দ্র খুলে তাদের খাদ্য সরবরাহ করা, আশ্রয় সরবরাহ করার ব্যবস্থা করেছিলাম।
আমি কথাটা এই জন্যই বলছি যে সেই সময় আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলাম যে বাংলার বাইরে যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে তাদের নাম, ঠিকানা, কোথায় কর্মরত কোনো তথ্য আছে? না থাকলে তাদের জন্য তথ্য ভান্ডার করা হোক এবং সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা যখন বিপদে পড়বে তাদেরকে তুরন্ত তৎক্ষণাৎ সহযোগিতা করবার বন্দোবস্ত করা হোক। সেদিন আমি এই মর্মে চিঠিকে দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা মন্ত্রক খোলা হোক, শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের দেখভাল করবে, তাদের ভালো মন্দ নিয়ে তারা ব্যস্ত থাকবে, তাদের বাইরের রাজ্যে সুরক্ষা দেবে, তাদের আর্থিক নিশ্চয়তা এবং বাকি অত্যাচার বা বঞ্চনার হাত থেকে রক্ষা করার ব্যবস্থা থাকবে। তার জন্য আলাদা দপ্তর হোক, আলাদা মন্ত্রী হোক। কারণ আমরা দেখেছি ওভারসিজ ইন্ডিয়ানদের জন্য মন্ত্রক ছিল, যদি ভারতবর্ষের বাইরে যারা আছে তাদের জন্য মন্ত্রক থাকতে পেরেছিল, আজ কেন বাংলার বাইরে যারা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক আছে তাদের জন্য আলাদা মন্ত্রক থাকবে না? তাই আজকে পশ্চিমবঙ্গ সরকার যখন বিধানসভা ডাকতে চলেছে বিশেষ আইন আনার জন্য, সেই আইনের মাথামুন্ডু নিয়ে পরে আলোচনা করব আমরা। লোক দেখানো যে আইন আনতে চলেছে মানুষকে আরেকবার বিভ্রান্ত করার জন্য, সেই বিধানসভায় যদি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যারা বাইরে বাইরে রুটি রুজির জন্য এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে পাড়ি দেয়, তারা জানে না কোথায় যাচ্ছে, কি হবে। শুধু ভারতবর্ষের বাইরের রাজ্য, পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যেই নয়, পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার শ্রমিক বিদেশে, বিশেষ করে আরব দুনিয়ায়, সেখানে তারা চলে যাচ্ছে। কারোর মৃত্যু হচ্ছে, কারো জেল হচ্ছে, কারো শাস্তি হচ্ছে, কেউ তার খবর রাখে না। তাদের পরিবাররা এসে পার্টি অফিসে আমাদের কাছে কান্নাকাটি করে, মৃতদেহ এনে দাও, ডেড বডি ফিরিয়ে দাও। তাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার দাবি, এই বিশেষ অধিবেশন চলাকালীন পশ্চিমবঙ্গ বিধানসভায় পরিযায়ী শ্রমিকদের জন্য, তাদের সুরক্ষার জন্য, তাদের জীবনকে নিশ্চিত করার জন্য এবং অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য একটা সুনির্দিষ্ট এবং আলাদা করে ডেডিকেটেড একটা মন্ত্রিসভা, একটা মন্ত্রী নিয়োগ করা হোক, যে মন্ত্রী এবং মন্ত্রকের কাজই হবে শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের দেখভাল করা, তাদের সুরক্ষা দেওয়া।